This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদম শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে গার্ডেন ব্রিজ। কারণ দেখুন, একদিন পার হয়ে গেছে, গার্ডেন ব্রিজে কংক্রিটের নিচে দুজনের আটকে থাকার আশঙ্কার কথা জানা যাচ্ছে। বহুতল বিপর্যয়ে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবরও আমরা পেয়েছি এবং রাত পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে 10 জনকে বের করে আনে এনডিআরএফ। এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি, অরিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন। অরিত্র, কি চলছে সেখানে, উদ্ধার কাজে গতি এলো কি? তদৃষ্টা শুরুতেই তোমাকে বলে রাখি যে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে মোট 17 জন যাদেরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল এবং তার মধ্যে বেশ কিছুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। 9 জনের মৃত্যু হয়েছে এখনও এই বহুতল ভেঙে পড়ার ঘটনায়। দেখো, সোমবার রাতভর উদ্ধার কার্য চালায় এনডিআরএফ কর্তারা, কিন্তু রাত্রের দিকে দৃশ্যমানতার অভাবে কিছু সময়ের জন্য তারা উদ্ধার কার্য বন্ধ রাখেন এবং পরবর্তী ক্ষেত্রে মঙ্গলবার সকাল 6:30 নাগাদ তারা ফের উদ্ধার কার্য শুরু করেছেন। এবং যেটা আমরা এনডিআরএফ সূত্রে জানতে পারছি, বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি কিন্তু সেখানে ব্যবহার করা হচ্ছে। একদিকে যেমন ডগ স্কোয়াডকে কাজে লাগানো হচ্ছে, তার পাশাপাশি লাইফ ডিটেক্টর বলে একটি অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করছেন, যে যন্ত্র ব্যবহার করে এই যে বহুতল ভেঙে পড়েছে তার যে লেয়ার, সেই লেয়ারের নিচে যদি কোনো ব্যক্তি আটকে থাকেন কিনা, তিনি জীবিত রয়েছেন কিনা, সেই বিষয়গুলি ডিটেক্ট করার চেষ্টা করছেন। পাশাপাশি স বলে একটি অত্যাধুনিক যন্ত্র, যেটির মাধ্যমে লেয়ারগুলিকে কাটার কাজ চলছে। এছাড়াও চিপিং হ্যামার, এই চিপিং হ্যামার ব্যবহার করে তুমি নজর রাখো ঠিক উদ্ধার কার্য কোন দিকে যায়, ওদিকে নজর থাকবে আমাদের সকলেরই, সঙ্গে থাকো। আসি পরের খবরে। গার্ডেন ব্রিজ কাণ্ডে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার। বড় 15 এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে শোকজ করল পুরসভা। শোকজ করা হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকেও। 48 ঘন্টার মধ্যে জবাব চাইল কলকাতা পুরসভা। দেখো দীপ, অবৈধ নির্মাণ, পুরসভার নজরদারি নিয়ে প্রশ্ন। পুরো আধিকারিকদের কাঠগড়ায় তুললেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। একটা হয়েছে, নিশ্চিতভাবে পৌরসভায় যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। কাউন্সিলরের নজরে না 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 কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে, কোন বাড়িটা আনপ্ল্যান হচ্ছে, এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। সেটার অভাব ছিল, সেটা নিশ্চিতভাবে অভাব ছিল, নাহলে এটা হচ্ছে কি করে, তার নোটিশ হলো না কেন, থানায় ডায়েরি হলো না কেন? নিশ্চিতভাবে আমাদের নজরদারি বাড়াতে হবে এবং এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য, কারণ এত সুবিধা আমি করে দিয়েছি, এখন ইল্লিগাল করার দরকার নেই। যেগুলো এখন ইল্লিগাল অবস্থায় রয়েছে সেগুলো নিশ্চিত অ্যাকশন নিতে হবে আমাদের। সুতরাং এটার সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসনকে আরও স্ট্রিক্ট হতে হবে। যদি ইল্লিগাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাথে ডেমলিশ করতে হবে। আধিকারিকদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেবে যদি তাতে? নিশ্চিতভাবে। অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে, কাউন্সিলরদেরকে, ফলে কোনো মতে ইট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি। যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারবে না, মাঝখানে ভেঙে পড়বে। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর ব্যাপক দুর্নীতি তার কারণ। সেজন্য সরকারকে সতর্ক হতে হবে, এগুলো ইনকোয়ারি হওয়ার দরকার আছে। এবং নতুন নতুন যত ফ্ল্যাট বিল্ডিং তৈরি হচ্ছে বেশিরভাগের অবস্থা এরকমই আছে। আমার মনে হয় ক্রেতা যারা, তাদের সাবধান হওয়া উচিত, টেস্ট করে নেওয়া উচিত। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার মাত্র একজন। 9টা মৃত্যুর দায় কার? দুর্ঘটনা নয়, মানুষের ব্যর্থতার নজরদারি দায়িত্ব থাকা ব্যক্তির গাফিলতি সব থেকে বেশি। শহরের বেআইনি বাড়ি অবিলম্বে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের, মন্তব্য রাজ্যপালের। মৃতদের পরিবারকে 50,000 টাকা আর্থিক সাহায্য ঘোষণা রাজভবনের। Government has the option to set up task forces to identify the unauthorized constructions mushrooming in the city and take immediate steps, remedial steps. Raj Bhavan will be giving a token assistance of 50,000 rupees for the next of kin of those who are deceased in this accident. এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। ভোটের মৌসুমে বড় সড় মাওবাদী নাশকতা ভেসে দিল পুলিশ। তেলেঙ্গানা সীমানার গড়চিরৌলিতে 4 মাওবাদীর মৃত্যু। মৃতদের কাছ থেকে AK-47 রাইফেল, অত্যাধুনিক পিস্তল উদ্ধার হয়েছে।
সুপ্রিম কোর্টে আজ সিএএ মামলা। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি। সিএএ নিয়ে 237টিরও বেশি মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা। সিএএ মামলা সুপ্রিম কোর্টে, কি হওয়ার সম্ভাবনা, কি অবস্থা, কি অগ্রগতি? হ্যাঁ দেখো, সিএএকে বিরোধিতা করে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রতিবাদ করে তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, যার মধ্যে তৃণমূল কংগ্রেস রয়েছে, এছাড়াও কিন্তু একাধিক রাজনৈতিক দলগুলো, সেই দলগুলো কিন্তু তারা যেটা বলেছেন যে সিএএ সেটা মুসলিম বিরোধী এবং বৈষম্যকারী একটি আইন, যার জন্য কিন্তু সেটার প্রতিবাদ জানিয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আজকে যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দেখো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে কিন্তু আজকে এই মামলার শুনানি রয়েছে। আমরা জানি 237টিরও বেশি পিটিশন জমা পড়েছে, যার মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা আবেদনকারীর তরফ থেকে এই যে সিএএ, তাকে কিন্তু বলা হচ্ছে যে এটা একটা বৈষম্যকারী আইন। ফলে এটা হলে কিন্তু সাধারণ মানুষের, সেখানে কিন্তু তাদের যে বিশেষত সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে পারে, তাদের নাগরিকত্ব। সোমা আমাদের সঙ্গে থাকো, তোমার কাছ থেকে এই বিষয়ে আরো আপডেট নেব। আসি শরদ পাওয়ারের উদ্বেগ বাড়িয়ে রাজ ঠাকরে দিল্লিতে। বিজেপির সঙ্গে জোট বাঁধতে পারে রাজ ঠাকরের এমএনএস। বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোট ভাঙার চেষ্টার অভিযোগ পাওয়ারের। দেখো দীপ, ভোট দরজায় কড়া নাড়ছে বলা যেতে পারে, কিন্তু বিজেপির তৃতীয় দফার তালিকা কবে প্রকাশ তা নিয়ে একটা জল্পনা চলছে। থাকবে বাংলার 23 আসনের পদ্ম প্রতীকের প্রার্থীদের নাম। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। সরাসরি কথা বলবো প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত, কবে এই তৃতীয় দফার তালিকা প্রকাশ হবে তা নিয়ে একটা জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এতটা সময় লাগছে কেন? কিছু কি স্ট্র্যাটেজি রয়েছে? একদিনের মধ্যেই তৃতীয় দফার তালিকা প্রকাশ হতে পারে। প্রধানমন্ত্রী সময় দেওয়ার পর কেন্দ্রীয় নির্বাচন কমিটি বিজেপি তারা বৈঠকে বসবেন এবং তারপর তাতে শিলমোহর পরই কিন্তু সেটা প্রকাশ্যে আসবে এবং সেটা হয়তো 2-1 দিনের মধ্যে ঘটতে পারে। এবং তার মধ্যে এই রাজ্যের 23টি আসনের নামও থাকার সম্ভাবনা রয়েছে। প্রথম তালিকায় 20টির নাম বিজেপি ঘোষণা করলেও আমরা দেখেছি যে আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং তিনি তার প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছিলেন। ফলে এই রাজ্যে এখনো 23টি আসনে প্রার্থী দিতে বাকি রয়েছে। বিজেপির স্ট্র্যাটেজির জায়গা থেকে তারা বাছাই করছেন এবং কোথাও একটা মতান্তর তৈরি হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের। ফলে সেই জায়গাতে ঐক্যবদ্ধ হয়েই ঐক্যের চেহারাকে ফুটিয়ে তুলতেই শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব এই প্রার্থী তালিকা বাছাই করবেন এবং সেই জন্য বারংবার তারা বৈঠকে বসছেন এবং বৈঠকের পরই চূড়ান্ত। ঠিক তাই প্রদীপ, একের পর এক বৈঠক হচ্ছে। কবে চূড়ান্ত সেই তালিকা, তৃতীয় দফার তালিকার সামনে আসে, অবশ্যই আমাদের নজর থাকবে। তোমরা আমাদের সঙ্গে থাকো। আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। কালনায় নদী ভাঙন আরো ভয়াবহ আকার নিচ্ছে। কালনার 10 নম্বর ওয়ার্ডের জাপট এলাকায় নদী গর্ভে তলিয়ে গেছে নদী। পাড়ের বড় অংশ গতকাল রাত থেকে ভাঙন শুরু হয়েছে। বিপজ্জনক এলাকায় বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে প্রশাসন। সহকর্মী কৌশিকের সঙ্গে সরাসরি কথা বলবো। কৌশিক, এই মুহূর্তে কি পরিস্থিতির উন্নতি ঘটেছে নাকি অবনতি? দেখো, ভাঙন কিন্তু গতকাল রাতের পর থেকে একদম ব্যাপক আকার ধারণ করেছে। সকালে যে ছবি দেখা গেছে যে বেশ কিছুটা পার কিন্তু নদী গর্ভে চলে গেছে এবং যে ফাটল দেখা দিয়েছিল গতকাল রাত্রে, সেই ফাটল কিন্তু প্রায় 1 কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেছে। স্বাভাবিকভাবেই নদীর পাড়ে যে সমস্ত মানুষজন বসবাস করে সেই সমস্ত বাসিন্দারা কিন্তু আতঙ্কিত। যদিও গতকাল রাত্রে কিন্তু খবর পেয়ে কালনা পুরসভার পুরপ্রতিনিধিরা, সেই সঙ্গে পুলিশ প্রশাসন ও এসডিও ওখানে পৌঁছে গিয়েছিল। এসডিও কিন্তু রাত পাহারার ব্যবস্থা করেছিল প্রশাসনের তরফে। কিন্তু আজ সকালে দেখা গেছে যে এই ভাঙন, এই ধস ফাটল মারাত্মক আকার ধারণ করেছে। সেই সঙ্গে প্রশাসনের তরফ থেকে কিন্তু শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে সমস্ত বিপজ্জনক এলাকা এই ভাগীরথী নদীর পাড়ে, সেই সমস্ত এলাকাকে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো যে কাজ শুরু করা হবে এই ভাঙন রোধে, কি কি মোকাবিলা করা যায়, কিভাবে এই ভাঙন রোধ করা যায়, সেই সমস্ত কাজ শুরু করবে বলে কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে।